রাহিমাহুল্লাহ উনি যখন আপনারা তখন পাকিস্তানের নাগরিকত্ব ভূমিকা পেয়ে নিয়ে একটু শেষ করি প্রতিবাদ করেছেন উনি যখন প্রতিবাদ করা একটা কথা আর আপনি অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া তো একটা কথা। আপনি তো অন্যায়ের সাথে সম্পৃক্ত না, এটা তো আপনি আমি যেমন বলছি আপনি তো এটা প্রমাণ করতে পারেন নাই, দেশের কোনো সরকারও তো এটা আমাকে প্রমাণ করে নাই যে আমি অমুক বিষয়ের সাথে। বরং রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। আমাদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতও আছেন আমাদের সঙ্গে। ফয়েজ আহমদ, আপনি কতদিন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করতে আগ্রহী? আর 8 মাস, আর 1 বছর, নাকি আরো 5 বছর? জি, আপনাকে ধন্যবাদ, সহ-আলোচকদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আমার সঙ্গে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করব এটা একটি প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত হয়েছিল। সেখানে বলা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টার অভিপ্রায় উনি আমাকে যতদিন রাখতে চান রাখবেন, অথবা ওনার মেয়াদ যখন শেষ হবে একই সঙ্গে আমার মেয়াদও শেষ হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা যে এই চাকরিটা এখানে করছি, আমাদের আগে যারা এই চাকরি করেছেন অনেকেই নানান কারণে চাকরি হারিয়েছেন। আমি আপনাকে এবং একই সঙ্গে যারা শুনছেন সবাইকে আমি বলবো যে আমার জন্য দোয়া করবেন যেন চাকরি হারানোর মতো কোনো ঘটনা আমার দ্বারা না ঘটে। আরেকটা বিষয় হচ্ছে যদি আমার যে কাজ করছি বেতনে না পোষায় তাহলে আমি ছেড়ে দেব। এটা হচ্ছে আপনার প্রশ্নের একটা দিকের উত্তর আমি দিতে পারি। আর মূলত আমি আপনার প্রশ্ন আমি আরেকটা প্রশ্ন করি। সম্পর্ক আছে, গাড়ির ব্যবস্থা আছে, এছাড়া তাদের যে সম্মান এবং ক্ষমতা, মানে 5 বছর থেকে যাওয়ার ইচ্ছা তো হতেই পারে, এমন ইচ্ছা কারোর মধ্যে দেখেন কিনা? কারণ আপনি তো তাদের সাথে আপনার প্রায় দেখা সাক্ষাৎ হয়। না, আমি দেখি না। এবং আপনার প্রশ্নের মানেটা পরিষ্কার। আসলে আপনার প্রশ্নটা হচ্ছে আপনি এতক্ষণ যা বলেছেন তা যদি আমি ডিকোড করি তাহলে হচ্ছে এই সরকার আসলে কতদিন থাকতে চায়। এই সরকার কতদিন থাকতে চায় এটা ইতিমধ্যে জাতির কাছে পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা। তিনি তার দায়িত্ব গ্রহণের 4 মাস পর গত বছরের বিজয় দিবসে 16 ডিসেম্বর উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সে সময় তিনি বলেছেন যে এই বছরের অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের 2026 সালের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই বক্তব্য থেকে এখনও প্রধান উপদেষ্টা সরে আসেননি। আমরা আশা করি, আমি নিজে আস্থা রাখছি যে আমার সে কদিনই দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আমাদের কাছে দৃশ্যমান আমাদের রাজনৈতিক দলগুলিরও সে বিষয়ে আস্থা আছে। জি, উত্তর মোটামুটি পরিষ্কার। ব্যারিস্টার আবু সাইম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পর আপনারা অসন্তোষের কথা বলেছেন, অন্যদিকে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে একটা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিএনপি মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনার থেকে একজন একভাবে মানে একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে, মানে আইন উপদেষ্টা বলেছেন আপনাদের টিমটাকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। আপনারা সন্তুষ্ট নন, কিন্তু বৈঠকের পর সরকারের মনে হয়েছে আপনারা সন্তুষ্ট। বিষয়টা কি এমন কিনা যে ভেতরে আসলে আপনারা সন্তুষ্টি প্রকাশ করে এসেছেন, কিন্তু বাইরে এসে আপনারা বললেন যে আপনারা অসন্তুষ্ট না? কারণ রাজনীতি তো আসলে যা দেখি আমরা তা রাজনীতিবিদরা অনেক সময় বলেন না, আবার যা বলেন সেটা আসলে কাজে করেন না, এরকম কিছু না তো? নিকোল, প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক, কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন অসন্তুষ্টির যে ব্যাপারটা, পুরো বিষয়টা হচ্ছে খানিকটা মতপার্থক্যের বিষয়। আমরা নির্বাচনে একটা রোডম্যাপ চাচ্ছি এবং সময়টা ডিসেম্বরের ভেতরে হলে আমাদের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর বলে আমরা মনে করছি, সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি। তো সেই জায়গাটাতে খানিকটা মতপার্থক্য বিরাজ করছে, একটুখানি অসন্তুষ্টিটা সেখান থেকে আসতেই পারে। তবে এটা ওপরে এবং ভেতরে ভিন্ন এটা আমি মনে করি না। আমি মনে করি যে এখানে সেই পথে আমরা উভয় পক্ষ হাঁটতে পারবো।
জি, বৈঠকে আলোচনা হয়েছে, আপনাদের বক্তব্য সরকারের কাছে আপনারা উপস্থাপন করেছেন, সেটা আপনাদের দলের অবস্থান, কিন্তু অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সরকার কোনো রাজনৈতিক দল বা একক কারো ইচ্ছায় আসলে তো কোনো একটা অবস্থান নিতে পারে না, বরং সব দলের আস্থা ধরে রাখার একটা চ্যালেঞ্জ কিন্তু সরকারের আছে। আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কিছু করলে অন্যরা অসন্তুষ্ট হবে, মানে সরকার কি আসলে পারবে সবাইকে সন্তুষ্ট রাখতে? এটা সম্ভব? বিষয়টা হচ্ছে যে কারা অসন্তুষ্ট হবে সেই বিষয়টা কি আমরা জানি কিনা। আমার তো মনে হচ্ছে না যে কেউ অসন্তুষ্ট হবে ডিসেম্বরে নির্বাচন হলে, যদি ডিসেম্বরে নির্বাচনের ইস্যুটা সামনে আসে। বরঞ্চ প্রধান উপদেষ্টা যেহেতু বলছেন ডিসেম্বর থেকে জানুয়ারি, ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বরে নির্বাচন হওয়াটা সম্ভব, ডিসেম্বরটা তিনি বলেছেন। তাহলে এখানে অন্য যারা আছেন তারাও কিন্তু ডিসেম্বর কাছাকাছি সময় নির্বাচনের বিষয়ে অসন্তুষ্ট কিংবা চান না এই ধরনের কোনো বিষয় জাতির কাছে প্রতিফলিত হয়নি। তো আমি মনে করি যে সবাই যদি আমরা একটু ঐকমত্যে থাকি, একটু আলোচনায় থাকি, তাহলে পরে ডিসেম্বর কাছাকাছি সময় নির্বাচনটা হওয়া সম্ভব, এবং এই জায়গাটাতে কারো অসন্তুষ্টির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। জি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল বুধবারও বলেছিলেন যে আমাদের ভিউ হচ্ছে এটা, মানে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা, মানে নির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। সেই জন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়। কিন্তু আজকে জামায়াতের আমির বলেন তারা, মানে বিদেশিরা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছে যে এই নির্বাচন কখন হবে, কিভাবে হবে। আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে, সেই পরিবেশ 3টি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে। আজকে আমরা শুনলাম 3টি ম্যান্ডেটরি জিনিসের কথা। 3টি দাবি বিস্তারিত দর্শকরা নিশ্চয়ই জানেন বা যমুনা টেলিভিশনের নিউজেও দেখেছেন। জামায়াতের আমির এটাও বলেছেন শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো বলতে পারেন। তিনি বলেছেন আমরা নির্বাচনের দাবি করতে পারি, দিনক্ষণ ঠিক করে দিতে পারি না। আমরা বলেছি নির্বাচন এই সময়েও হতে পারে, দাবি পূরণ হলে তার আগে হলে আপত্তি নেই, পরে হলেও সমস্যা নেই। 16 বছর অপেক্ষা করেছি, আর 2-1 মাস এদিক সেদিক হলে আমরা অপেক্ষা করতে পারবো। মানে কোনো কারণে কি মনে হওয়ার কোনো স্কোপ আছে কিনা যে তিনি গতকাল যে অবস্থানে ছিলেন, ঠিক আজকে 24 ঘন্টা পর তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন খানিকটা হলেও? অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আমার সহ আলোচকবৃন্দ এবং যারা এখন আলোচনা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আমার সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ দেশে এবং দেশের বাইরের। 3টি বিষয় প্রথমে ছোট করে বলি। একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যখনই নির্বাচনের প্রসঙ্গ আসছে, আমরা একটি গণতান্ত্রিক এবং জনগণের দল হিসাবে নির্বাচনমুখী কার্যক্রমই আমাদের কাজ। দ্বিতীয় হচ্ছে আমরা শুরু থেকেই বলে আসছি যে এই আন্দোলন বা গণ অভ্যুত্থানটি নিছক একটা নির্বাচন অনুষ্ঠান পারসেপশনের ব্যাপার না। নির্বাচনের সাথে সরকারের অনেকগুলো উইংয়ের ব্যাপার আছে। যারা এই 17 বছর দেশ পরিচালনায় একটা মানে জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচনগুলো সম্পন্ন করেছে, দিনের ভোট রাতে করেছে, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলেছে, সেরকমই একটা মেকানিজম আপনি ঠিক 6 মাস 7 মাসের মধ্যে হঠাৎ করে পরিবর্তন করে খুব অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন আপনি করতে পারবেন, এটা শুধু অকল্পনীয় না, এটা অসম্ভবও যে তার কিছু চিত্রও কিন্তু আমাদের সামনে আছে। আমরা প্রায়শই লক্ষ্য করি সরকারে যারা আছেন, আমরা যারা মাঠ পর্যায়ে কিছু কাজ করি ক্ষুদ্র কর্মী হিসাবে, আমরা খেয়াল করি যে কিছু কথা যখন প্রশাসনের কাছে বলা হয়, আমরা প্রায় বলি ফ্যাসিস্টের দোসররা অমুক জায়গায় বসে আছে, এবং এই দোসরদেরকে কিন্তু 3 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত সরানো সম্ভব। ওজন করা ছাড়া আপনি তো আসলে একটা নির্বাচন চাইলেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে পারবেন না। সেই জন্য সেই জায়গাটা আমরা বলেছি যে তাদের বিচারের আওতায়, এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় বোধহয় এটা বলেছেন, এবং আমি শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু দেখার সুযোগ হয়েছে যে যে সমস্ত ডিসি, যে সমস্ত এসপি, যে সমস্ত প্রশাসনের লোকেরা ওই দিনের ভোট রাতে করার ক্ষেত্রে সহযোগিতা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, সেই সমস্ত লোকদেরকে স্টিল রেখে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। দ্বিতীয় আমরা যেটা বলেছি যে আমাদের নির্বাচন প্রক্রিয়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে। নির্বাচন কমিশন, আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম আমরা 41 দফা একটা রূপরেখা বা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তার মধ্যে আমাদের 9টা এখন প্রায়োরিটি বেসিস বলেছি যে এই 9টা অন্তত
এখন করে তারপরে, তার অর্থ ছিল আমিরে জামাত শুরু থেকে বলেছেন যে আমরা টাইম ফ্রেম ঠিক করার দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না, টাইম ফ্রেম ঠিক করবে সরকার, নির্বাচন কমিশন আছে একটা, এখন তারা ঠিক করবেন। আমরা সরকারকে একটা গাইডলাইন দিয়ে সহযোগিতা করতে পারি, একটা পরামর্শ দিয়ে তাদেরকে এগিয়ে দিতে পারি, কিন্তু নির্দিষ্ট ছকটা তো নির্ধারণ করবেন সরকার বা নির্বাচন কমিশন পরস্পর সমন্বয়ের ভিত্তিতে। সেই জায়গাটা যদি একটা রাজনৈতিক দল ঠিক করে দেয়, এবং ধরেন আমি বললাম জামাত ইসলামী যে আমরা ডিসেম্বরে চাই, তাহলে কিন্তু এটা নির্বাচনে প্রভাব সৃষ্টি করারও একটা অংশ হয়। যে জামাত ইসলামী বলেছে বা বিএনপি বলেছে বা এনসিপি বলেছে, সে তাদের কথাটা রাখা হয়েছে, তো এটা তো নির্বাচনের অর্ধেক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। সুতরাং জামাত ইসলামী বা আমি মনে করি কোনো দলেরই ঠিক একেবারে হিসাব কিতাব করে ধরে ধরে লাইন বাই লাইন বা পয়েন্ট করে মাস ডেট ঠিক করে বলে দেওয়াটা যথাযথ নয়। এটা সরকার বা নির্বাচন কমিশনের প্রতি ইনসাফ করা হয় না, জনগণের প্রতি এটা ইনসাফ করা হয় না। কারণ আপনি ধরেই নেবেন যে তাহলে বিএনপির কথা শোনা হচ্ছে বা তাহলে জামাতের কথা শোনা হচ্ছে, তাহলে এটা জামাতের সরকার, তাহলে এটা বিএনপির সরকার, বা তাহলে এটা ছাত্রদের সরকার। সেই জায়গাটা আমি মনে করি যে জামাত দুটো কথা বলেছে, যৌক্তিক সময় এবং বিচার নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত ব্যক্তি যাদেরকে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে সংস্কারের আওতায় নিয়ে এসে নির্বাচনটা সম্পন্ন করা। সেই জায়গায় জামাতের আমির গতকাল এবং আজকের বক্তব্যের মধ্যে আমার মনে হয় না তেমন মৌলিক কোনো পার্থক্য আছে। তিনি গতকালও যা বলেছেন, শুরু থেকে যা বলেছেন, আজকেও তিনি তাই বলেছেন যে মূল কথা হচ্ছে আমাদের নির্বাচনটা দরকার। কারণ হচ্ছে যে আপনি যদি মার্চ বা ফেব্রুয়ারিটা পার করে ফেলেন, ফেব্রুয়ারি পার করে ফেলার পরে আমাদের এক্সাম চলে আসে, আমাদের দেশের যে কি বলে ক্লাইমেট সিচুয়েশন চলে আসে, আবহাওয়া সংকট অনেকগুলো, অর্থাৎ তার মানে আবার আপনাকে ডিসেম্বরে চলে যেতে হবে। সেই জায়গাটা আমরা মনে করি যে সরকার বিবেচনায় রেখে এই টাইমের মধ্যে সম্ভব যৌক্তিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনটা আয়োজন করবে। জি, আপনার কাছে দুটো প্রশ্ন, এখন উত্তর নিব না, ফিরে এসে উত্তর নিব। মানে এই প্রায় অগাস্টে এই সরকারের 1 বছর হবে, এতদিনে যে আপনি ফ্যাসিস্টের দোসরদের কথা বলছেন প্রশাসনে এখনো আছে, তাদেরকে এতদিনেও রিপ্লেস করা গেল না, আরো 6 মাস বা 1 বছর রিপ্লেস করা যাবে কিনা, সেটা যৌক্তিক সময় মনে করেন কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গতকালই রমজানের আগে যে নির্বাচন আপনাদের প্রয়োজন ছিল, এবং জামাতের আমির একদম তার মুখের ভাষাটাই আমি পড়ি, আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগেই শেষ করতে হবে, তিনি বলেছেন করতে হবে, করতে হবে মানে মাস্ট বি। সেটা একদিন 24 ঘন্টার ব্যবধানে একটু 1-2 মাস আগে পিছনে হলে কোনো সমস্যা নেই, সেটা সেই পিছনে আপনাদের কারো কোনো ইন্ধন বা প্রেশার ছিল কিনা জামাত ইসলামের উপর, সেই প্রশ্নের উত্তর আমি এসে ফিরি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনায় থাকবে। প্রথম প্রশ্ন, প্রশাসন চালাচ্ছে সরকার, সেই প্রশাসন যদি বিএনপিপন্থী হয় সেই প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, কিন্তু সংস্কার আবার ঠিক মতো হবে, তাই মনে করছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি তাতে অংশ নাও নিতে পারে, আপনারা নিবন্ধনের অ্যাপ্লাই করার জন্য আরও 3 মাস সময় বাড়াতে আবেদন করেছেন, তার মানে আবেদন করবেন জুলাইয়ে, ডিসেম্বর নির্বাচন করতে হলে আসলে আপনারা একটু ঝামেলাই পড়ে যাবেন, সেই জন্য ডিসেম্বরে নির্বাচনের বিষয়টা আপনাদের ঠিক পছন্দ হচ্ছে না, এইরকম কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যমুনা টিভির যে সকল দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বিজ্ঞ যারা সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শুরু করছি। আসলে দুটো বিষয়ের মধ্যে তফাৎ আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে গভর্নমেন্ট। তো নাহিদ ইসলাম যখন বলেন যে আমাদের এই প্রশাসনটা নির্বাচন উপযোগী হচ্ছে না, কিংবা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা বিএনপিকে কিংবা জামাতকে ফেভার করছে এবং সে তুলনায় এনসিপি তাদের এই জায়গাগুলো পাচ্ছে না, তো সেটা আসলে মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে সেই প্রশাসনের ব্যাপারে বলা হয়েছে। আমরা যে অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলছি, যে ফ্রেমওয়ার্ক, সেটার কথা বলা হচ্ছে না। এখন কথা হচ্ছে, আপনার যে প্রশ্নটা ছিল যে তাহলে কি সংস্কার কি তাহলে এই প্রশাসন করতে পারবে কিনা, বিএনপিপন্থী প্রশাসন? আসলে সংস্কারের জন্য তো আলাদা কমিশন গঠন করা হয়েছে, এবং এই কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করছে সেই সংলাপের ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা রূপরেখা তৈরি হবে এবং সেটা পরবর্তীতে কায়েম হবে। সেটা কিন্তু প্রশাসনের ব্যাপারে বলা হচ্ছে না, অর্থাৎ সংস্কার তো আর পুলিশ করছে না, গ্রামে যে একটা ওসি আছেন, যে ওসি যারা স্থানীয় বিএনপির লোকজন আছে তারা ঘেরাও করে রেখেছে। তো ফলে আপনার এখানে এই যে প্রশাসনের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল হয়তো সামনে ক্ষমতায় আসবে, ফলে তার প্রতি যে এক ধরনের অনুগত ভাব কিংবা তার প্রতি যে এক ধরনের ফেভারেবল আচরণ, তো সেটা তো আসলে অস্বীকার করার কিছু নাই। আর দ্বিতীয়ত যেটা আপনি বলেছেন যে নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি এবং বলেছি যে আমরা কিছুটা সময় পেছানো হোক, এটার সাথে আসলে সরাসরি নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ আপনি যদি আমাদের সেই আবেদনের কপিটা পড়ে থাকেন, সেখানে আমরা স্পষ্ট লিখেছি যে নির্বাচন কমিশনের জন্য যে আইনের মাধ্যমে এখনও একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, তথা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022,
এই আইনের সমালোচনা কিন্তু আমি আপনার এই টকশোতে একবার করেছি, জি। এবং কি এই আইনের সমালোচনা করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত বলেছেন যেটা একটা বাকশালী আইন। তো দেখেন এই একই আইনে কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন হয়েছে, পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগও হয়েছে, কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তেমন কোনো আমরা উদ্যোগ দেখি নাই এটার বিরুদ্ধে। এটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের নির্বাচনকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার, বিশেষত প্রধান রাজনৈতিক দলের কাছ থেকে, বিএনপির কাছ তার মানে থেকে। কি আপনারা আশা করছেন এই 3 মাসে এই ক্ষেত্রে কোনো সংস্কার আসবে, তারপর নিবন্ধন করবেন? আমরা বলেছি যে সংস্কারের জন্য একটা উদ্যোগ নেওয়া হোক, পরবর্তীতে আমরা এই ব্যাপারে আমরা এগিয়ে যাব। এটা আসলে এরকম না যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে পারবো না বা ডিসেম্বরে যেতে পারবো না, ব্যাপারটা এরকম না। ইভেন আবার খেয়াল করেন যে আমরা যেখানে অন্যান্য রাজনৈতিক দল বলছে সাধারণ নির্বাচনের কথা, আমরা তো সেখানে সাধারণ নির্বাচনের কথা বলছি না, আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা, জি। অর্থাৎ যেটাকে আমরা বলি গণপরিষদ নির্বাচন। এবং আমরা বলছি গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচন দুটো একসাথে অনুষ্ঠিত হতে পারে। প্রথমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের যারা নির্বাচিত গণপরিষদ সদস্য থাকবেন তারা সংবিধানের মধ্যে যে ধরনের কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলো নিয়ে আসা প্রয়োজন সেগুলো নিয়ে আসবেন, এবং অ্যাট দ্য সেম টাইম তারা একজন সংসদ সদস্য হিসেবে কাজ করতে পারবেন। ফলে আমাদের নির্বাচনের যে চাওয়া আর রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের চাওয়া, তার মধ্যে কিন্তু একটা মৌলিক তফাৎ আছে। ফলে আমরা নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে নিবন্ধনের জন্য সময়ের জন্য পেছাচ্ছি বা সময় চাচ্ছি, ব্যাপারটা মোটেও এরকম না। আচ্ছা, প্রথম কথাটায় আবার ফিরে আসি, যেটা নাহিদ ইসলাম বলেছেন যে বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না, বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখেছি, সেই জায়গায় আমরা ওই কথা বলেছি যে এই প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না। এনসিপি সরকারের বিভিন্নভাবে সরকারের সমর্থন পাচ্ছে, এই অভিযোগ কিন্তু বিএনপি নেতারা কখনো কখনো করে, কেউ কেউ কিংস পার্টিও বলে। এই সরকার 3 জন ছাত্র প্রতিনিধি ছিল, এখনো পর্যন্ত 2 জন আছেন, একজন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন, আর বাকি 2 জন তো আছেনই। মানে এসব কারণে যখন আপনাদেরকে কেউ কিংস পার্টি বলে, আবার এই অবস্থায় আপনারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু মানে এটা কি তাহলে পুরো সিস্টেমের ব্যর্থতা কিনা? মানে যেই সরকারের নিয়োগকর্তা আপনারা, আবার সেই সরকারের আপনাদের প্রতিনিধি আছে, আবার সেই সরকারের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, মানে সমীকরণটা বুঝিয়ে বলবেন, জটিল হয়ে গেল। আমি কিন্তু প্রথমেই বলেছি যে সরকার এবং এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এই যে মাঠ পর্যায়ে যারা আমলা বলেন, পুলিশ বলেন, তাদের মধ্যে এই প্রশাসনকে চালাচ্ছে তো সরকার। না, সেটা ঠিক আছে, সেটা চালাচ্ছে তারা, তাদের একটা প্রশাসনিক একটা হোল্ড আছে, কর্তৃত্ব আছে, সেটা সত্য। কিন্তু আপনি যখন আবার বিভিন্ন তৃণমূলে যাবেন, এলাকায় যাবেন, সেখানে কিন্তু আপনি এটার উল্টো চিত্র দেখবেন। তৃণমূল এলাকায় দেখবেন যে ওই যারা মাঠ প্রশাসনের লোকজন আছে, থানার ওসি আছেন কিংবা উপজেলার ইউনো আছেন, তিনি এনসিপির যে লোকজন তাদের চেয়ে বেশি আপনি ধরেন ওখানে বিএনপি যারা আছে, আবার মাঠ প্রশাসনের কেউ কেউ বিএনপির হয়ে কাজ করছে, কথাটা আসলে না বিএনপির হয়ে কাজ করছে আমি এরকম বলি না, আমি বলেছি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, আপনাদের দলের আহ্বায়ক বলেছেন। আরেকটা প্রশ্ন করি, বিষয়টা এমন না তো যে মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে নাকি আপনাদের পক্ষেও কাজ করছে না বলে আপনাদের মনে হচ্ছে যে বিএনপির পক্ষে? এই সরকারের পাওয়ার সেন্টার একটা না, এটা যখন আমরা সরকারের সমালোচনা করি বা যেটাই বলি তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই সরকারের পাওয়ার সেন্টার অনেকগুলো, এখানে এটা কোনো এমন কোনো সরকার না যে যেখানে আমরা যে বলি যে দলীয় সরকার, এই ধরনের দলীয় কোনো সরকার এটা না। এখানে নানা জায়গা থেকে লোকজন এসেছে, লোকজন এসে পরবর্তীতে সরকারটা গঠন করেছে। আবার সেখানে প্রশাসনের মধ্যে আবার কিছু লোকজন মনে করে যে অন্য একটা দল ক্ষমতায় আসবে সামনে, তাকে এই হেল্পটা করতে হবে বা ফেভারেট জায়গা দেখতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের যে সিস্টেম তো সবাই জানে যে ভবিষ্যতে যাতে তার জায়গাটা সিকিউর থাকে, এরকম একটা চিন্তা তো আছে তাদের মধ্যে। এটা আপনি তৃণমূলে গেলেই আপনি জিনিসটা দেখতে পাবেন, প্রমাণ পাবেন। তো ফলে আমরা বলছি যে এই সরকারের পাওয়ার যে সেন্টার সেটা কিন্তু একটা না। তো এইটা মাথায় রেখেই কিন্তু আমাদের নাহিদ ইসলাম যে সমালোচনা করেছেন সেটাকেও আপনাকে দেখতে হবে, সেই অ্যাঙ্গেল থেকে এই ক্রেডিটটাকে নিতে হবে। জি জি, ফয়েজ আহমদ, বিএনপি মহাসচিব বললেন যে অসন্তুষ্টি নিয়ে বেরিয়েছেন বৈঠক থেকে, আইন উপদেষ্টা আবার বললেন যে বিএনপি সন্তুষ্টি নিয়েই বৈঠক থেকে বেরিয়েছেন, মানে কথা তো আসলে মিলল না। তাহলে কি সরকার রাজনৈতিক দলগুলোর ভাষা বুঝতে পারছে না, নাকি বুঝেও না বুঝার ভান করছে? ওকে, আমি এটাকে একদম একটা জার্নালিস্টিক অ্যাপ্রোচের জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আপনারও বুঝতে সহজ হবে এবং একই সঙ্গে দর্শকদেরও বুঝতে সহজ হবে। আপনি যদি ওই 2 ঘন্টাব্যাপী বৈঠকের কথা বলেন, বৈঠক শেষে প্রথমে একটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার বক্তব্যের পরেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তাদের যে সমস্ত বিষয়ে জানার আগ্রহ ছিল, কোনো বিষয়ে যদি পার্টিকুলারলি কোনো কনফিউশন থাকে, সেই সব বিষয় দূর হয়েছে এবং তাদেরকে হ্যাপি মনে হয়েছে, তাই তো? জি।
তার মানে আমি যদি লেটেস্ট বক্তব্য বলি পক্ষ বিপক্ষ বাদ দিয়ে, তাহলে লেটেস্ট বক্তব্য হচ্ছে সরকার বলছে যে বিএনপিকে হ্যাপি মনে হয়েছে। এটা গতকাল বলেছে, আজকে 24 ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত বিএনপি তার কোনো প্রতিবাদ করেনি। বিএনপি বলেনি যে আমরা হ্যাপি নয়। জি। সুতরাং লেটেস্ট বক্তব্য যদি আমি সাস্টেইন করে সিস্টেম অনুযায়ী, কিন্তু একেবারে বেসিক যেগুলি বলা কথা সেগুলি বুঝতে অসুবিধা জি, হয়। আমার প্রশ্নটা ছিল সরকার রাজনৈতিক দলের ভাষা বুঝতে আসলে সরকারের কোথাও সমস্যা হচ্ছে নাকি বুঝেও না বোঝার ভান করছে। আমি একটা মন্তব্য একটু তুলে ধরতে চাই। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে, সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এই সরকারকে তো আসলে রাজনৈতিক দলগুলোই গঠন করেছে। এখন মতপার্থক্য কেন হচ্ছে? এমন কোনো কারণ যে সরকারের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাচ্ছে রাজনৈতিক দলগুলো, এইরকম কিনা? এই মান্না ভাইয়ের বক্তব্য যে অংশটুকু আপনি বলেছেন, শুধু শুরুর একটি সেন্টেন্স বাদ দিয়ে যদি বলি যে দূরত্ব স্পষ্ট হচ্ছে বা এই ধরনের, ওটা বাদ দিয়ে বাদ বাকি যা বলেছে ওই ভাষাটা আমি বুঝেছি, ওটা সরকারের সবাই বোঝে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে নিশ্চিত করছি রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের ন্যূনতম কোনো দূরত্ব নেই। আমি আপনাকে নিশ্চিত করছি রাজনৈতিক দলগুলির যে নেতারা আছে, সেটা সরকার নিশ্চিত করছে। হ্যাঁ ধরে নিন, রাজনৈতিক দলগুলির যে নেতারা আছে তারাও সরকারের কোনো অভিপ্রায় আছে কি নেই সে বিষয়ে পরিষ্কার। রাজনৈতিক দলগুলির নেতারা, নেতৃবৃন্দ নিশ্চিত সরকার কি করতে যাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলি এসে কি বক্তব্য দিবে কোথায়, সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। জি, সেটা রাজনৈতিক বক্তব্য, তাই তো। সরকারের তরফ থেকে অপরিচিত ব্যক্তি যদি এক হয়ে চা খায়, তখন সেখানে রাজনীতির আলাপ শুরু করে দেয়। আমাদের মধ্যেও সেরকম রাজনৈতিক আলাপ হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করিনি। কথাগুলো বলেছেন আপনাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে সেটা সাংবাদিকরা যখন জানতে চান বা প্রশ্ন করেন, তখন তিনি এমন করে উত্তর দিয়েছেন। আচ্ছা, চা আড্ডার পরপরই কি আসলে রোজার আগে নির্বাচন চাইতে শুরু করলেন তিনি? এবং তিনি যখন সেটা বললেন, তারপরে কোনো ধরনের কোনো চাপের কারণে কি তিনি 24 ঘন্টার ব্যবধানে সেটা পরিবর্তন করলেন কিনা? আমার আগের প্রশ্নটাই নতুন করে করলাম। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি আগের যে দুটো কোশ্চেন করেছিলেন তার শুরুটা দিয়ে একটু শুরু করি, যে দোসরদেরকে আসলে 7 মাসে বা 8 মাসে যে টাইমটা আমাদের চলে গেছে, এর মধ্যে বেশ কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন কিন্তু ইতিমধ্যে হয়েছে, যে সংস্কার কমিশনগুলো করে দিয়েছে। একযোগে যদি কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি এখানে সহযোগিতা করে, আন্তরিকভাবে আমরা যদি সহযোগিতায় থাকতে পারি, আমার বিশ্বাস যে একটা দেশপ্রেমিক শক্তিকে এখানে সেট করে ইলেকশন করা সম্ভব। কিন্তু আপনাকে একটা জিনিস আমি একটু প্রসঙ্গে তুলে ধরি, জনগণের আশঙ্কাটা কোথায়। আমি একজন জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনাকে বলছি যে আমি আজকে আপনি 2 বার আমার এখানকার শিডিউল চেঞ্জ হয়েছে, আমি আজকে এলাকা থেকে এসেছি। আমি একটা কথা মাঝে বলেছি যে আগে পুলিশের ভয়ে এলাকায় থাকতে পারতাম না, এখন জনগণের অভিযোগের চাপে আমরা এলাকায় থাকতে পারি না। অভিযোগটা কি? মাসুদ ভাই, কি ইলেকশন করবেন আপনারা? ইলেকশনের আগেই তো সব দখল হয়ে যাচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে, বাজার দখল হয়ে যাচ্ছে, স্কুল দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, কলেজ দখল হয়ে যাচ্ছে। যে যোগ্য লোকটা মানে কোনোভাবেই ওই স্কুল কমিটিতে থাকতে পারে না, তাকে গিয়ে একজন এলাকার লোক বলছে দলীয় কোনো পরিচয় দিয়ে যে তাকে নিতে হবে, না হলে আপনি এখান থেকে প্রিন্সিপাল থেকে সরে যেতে হবে। আমার কর্মী অ্যারেস্ট হয়েছে, থানার ওসি হিসেবে আপনাকে আমি এখন সরে। প্রশাসন নীরব, এগুলো তো প্রশাসনের কাজ না। এটা প্রশাসন বলতে একটা ডিসি বা ওই জায়গার কাজ। প্রশাসনের কাজটা হচ্ছে, প্রশাসনের জায়গায় একটা বক্তব্য আছে, প্রশাসনের বক্তব্য আমি কথা বলেছি। বলছে মাসুদ ভাই, আমাদের একটা সীমাবদ্ধতার জায়গা আছে। স্বাভাবিকভাবে যে কোনো দেশে, আপনি শুধু বাংলাদেশ না, যে কোনো দেশে যদি জনগণ আন্তরিকতার সাথে কোনো কিছুতে সহযোগিতা না করে, শুধু প্রশাসন একটা দেশকে পরিবর্তন করতে পারবে না। নির্বাচিত সরকার থাকলে প্রশাসনিকভাবে নিশ্চুপ থাকতে পারতো না, সেই জায়গাটা তাদের একটা কথা আছে যে আমরা যদি সেই নির্বাচনটাই অংশগ্রহণমূলক এবং একটা সুষ্ঠু অবাধ না হয়, তাহলে তো আমরা যে বিষয় হয়েছে, এটা আমির জামাত আমাদের দলীয় প্রধান ডক্টর শফিক সাহেব খুবই পরিষ্কার করেছেন যে এটা নিতান্তই সৌজন্য একটা সাক্ষাৎ, এবং উনি যাওয়ার আগে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমাদের দেখা করার কথা ছিল, সেটা যে কোনো কারণে ওই সময় হয়ে ওঠে নাই। আমির জামাত তার মানবিকতার
জায়গা থেকে তিনি ফিল করেছেন যে সময় এবং পরিস্থিতি ওখানে মিলে যাওয়ার কারণে মূলত ওনার দোয়ার জন্য ওনার সাথে সৌজন্য একটা সাক্ষাৎ। আর যেহেতু উনি থাকেন ওনার ছেলের কাছে, স্বাভাবিকভাবে ওনার ছেলে ওখানে থাকবেন, এইটুকু ছাড়া সেটা আর কিছু তিনি নেই। আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার করেছেন। ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল, কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দন্ত স উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন। 90-এর স্বৈরাচার পতনের আগে 3 জোটের রূপরেখা প্রণয়ন করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট সহ আরও 2টি জোট। সেই রূপরেখার কি হয়েছে আমরা সকলেই জানি। বিএনপি তারপরই ক্ষমতায় এসেছিল, সেই রূপরেখা কেউ চোখে দেখেনি, আসলে বাস্তবায়ন হতে চোখে দেখেনি। এটি একটি প্রশ্ন। তাহলে কি করে আসলে বাকি দলগুলো বিশ্বাস করবে যে বিএনপি আসলে সংস্কার কন্টিনিউ করবে? বিশ্বাস করার কোনো কারণ আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, 96 সালে জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, কিন্তু কেননা ফেব্রুয়ারি মাসে আপনাদের অধীনে যে নির্বাচনটা হয়েছিল সেটা বড় রাজনৈতিক দলগুলো মেনে নেয়নি। তাহলে জুনে নির্বাচনের উদাহরণ তো আছে, জুনে নির্বাচন হতে তো কোনো সমস্যা নেই, তাই না? জুনে নির্বাচন হয়েছে বাংলাদেশে 1996 সালে, এটা সঠিক কথা। আমি প্রথমে একটা কথা বলি, অনেকের বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিস্ফুট হচ্ছে যে তারা নির্বাচনটাকে কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে বিলম্বিত করতে চায়। এখন যে কথাগুলো বলা হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে, যে নির্বাচনটা যদি এখনই হয় তাহলে যে ধরনের সমস্যাগুলো তৈরি হবে, স্পেশালি যে ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের বিরুদ্ধে, যে ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করতে হলে অনেক সময় আমাদেরকে অপেক্ষা যেতে হবে। জনগণের কিন্তু এটাই আকাঙ্ক্ষা। তো গণতন্ত্রে যদি ফিরে যেতে হয়, পদ্ধতিটা হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচন কিন্তু আপনি অল্প সময় ইনক্লুসিভ করতে পারবেন, স্বচ্ছ করতে পারবেন। সেটা আমাদের বাংলাদেশের যে নির্বাচনী ইতিহাস আছে সেটার দিকে আপনি তাকান। শুধু 90 থেকেই শুরু করি। 90-তে যখন এরশাদের পতন হলো, আপনি 2-1 মাসের মধ্যেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এবং ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন বলে সেটি কিন্তু সবাই মেনে নিয়েছে। আপনি 1996 সালের জুন মাসে যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন প্রণীত হয় পার্লামেন্টে, তারপরে 2 মাসের ভেতরেই কিন্তু আপনি নির্বাচন পেয়েছেন। আওয়ামী লীগ চলে যাবার পরে 2001 সালে যখন নির্বাচন হয় তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসের ভেতরে নির্বাচনটা হচ্ছে। সুতরাং একটা গভর্নমেন্ট কিংবা রেজিম যখন চলে যায়, তার 3 মাসের মধ্যে যদি নির্বাচন করা সম্ভব হয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ, তাহলে এখন কেন সেটা অনন্তকাল ধরে অপেক্ষা করতে হবে? আমার সেটা বোধগম্যতায় আসে না। এখন নির্বাচনের সামগ্রিক বিষয়টা হচ্ছে কি, আপনি গণতন্ত্রের পথে চলে যাওয়া। গণতন্ত্রটা বাধাগ্রস্ত হবে যদি আপনি সঠিক সময়ে নির্বাচনটা না করেন। এখন আপনি দীর্ঘ সময় ধরে যে কথাগুলো বলা হচ্ছে যে এখানে প্রশাসন এর পক্ষে কাজ করছে, ওর পক্ষে কাজ করছে, আমি ঠিক এটা গ্রহণ করতে পারছি না যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা প্রশাসন তারা কিভাবে বিএনপির পক্ষে অধিকতর কাজ করে। এখন যে সমস্যাগুলো আমাদের আছে, এই সমস্যাগুলো তো থাকবেই। আপনি মানুষ খুন হবে, এটা অবশ্যই আমরা চাই না। কোথাও চাঁদাবাজি হবে, অবশ্যই আমরা চাই না। আমাদের দলের পক্ষ থেকে অবস্থান খুবই ক্লিয়ার যে কোনো যদি অন্যায় হয় আমরা ডিনায়াল পদ্ধতিতে যাব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা পরিষ্কার করেছেন তার কথা এবং কাজের মাধ্যমে। আমরা ডিনায়ালে যেতে চাচ্ছি না। আপনি অপরাধ করেছেন, দলীয়ভাবে শাস্তি পেতে হবে। এমনকি আমরা এটাও দেখিয়েছি আইনের মাধ্যমে শাস্তি পাওয়ার জন্য আমরা কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছি। সুতরাং আজকে যদি চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, প্রশাসনের দায়িত্ব সেগুলো বন্ধ করা। নির্বাচনকে বন্ধ করবার তো কোনো কারণ সেখানটাতে আমি দেখতে পাচ্ছি না। এখন অনেকের বক্তব্যের মধ্যে আমরা প্রায় সময় অসামঞ্জস্য লক্ষ্য করছি। আজকে বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে নির্বাচন চাই, কালকে আবার দেখা যাচ্ছে যে রোজা, ঈদ, এগুলো কোনো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। যে ধরনের শর্তগুলো নির্বাচনের জন্য বলা হচ্ছে এগুলো কিন্তু অস্পষ্ট এবং এগুলো কিন্তু অনিশ্চিত পথের দিকে ধাবিত হয়ে যাওয়ার মতো বিষয়। সংস্কারের বিষয়ে দেখেন, আপনি যেটা বলেছেন যে দন্তস্ব উচ্চারণ করতে যখন কেউ করেনি তখন আমরা ভিশন 2030 দিয়েছি। ঠিক আছে, রাজনৈতিকভাবে অনেকেই বলতে পারে যে তারাও সংস্কার চেয়েছেন, আমরা কিন্তু একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য হতে হবে। এই জায়গাটাতে আমরা যদি সারাক্ষণ ঐকমত্যটাকে নষ্ট করি তাহলে কিন্তু সেটা একসময় আমাদের সকলের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে। আমি মনে করি যে জাতীয় ঐকমত্য প্রয়োজন। নির্বাচনটা দ্রুত যেন হয়। সংস্কার আমরা দফা দিয়েছি, সরকার বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সংস্কারের যে দফাগুলো
সংস্কারের যে ইস্যুগুলো কোথাও কিন্তু খুব বড় ধরনের ব্যবধান নেই। যদিও সিফাত বলেছে যে আমাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, থাকতেই পারে, কিন্তু আলোচনা, সংলাপ এবং আমরা যদি বারবার এই বিষয়গুলো চিন্তা করি কাছাকাছি থেকে, তাহলে কিন্তু নির্বাচন, গণতন্ত্র, এই বিষয়টাকে আমরা প্রাধান্য দেব এবং সেই প্রাধান্যটা আপনাকে দিতে হবে। কারণ আপনি দেখবেন ইতিহাসে গণতন্ত্রে যখন ডিলে এলিমেন্ট ঢোকে তখনই কিন্তু গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখবেন যদি একটুখানি দেরি হচ্ছে, ব্যাড ফ্যাক্টরস কিন্তু এখানে এসে প্রভাব বিস্তার করছে। ডাক্তার, ষড়যন্ত্র হতে পারে, ব্যাড এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরসগুলো কিন্তু ষড়যন্ত্র করে, একটা অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করে। এখন সেই জায়গাটা তো আপনি আমি সুযোগটা দিতে পারি না, যত দেরি হবে তত কিন্তু সেটা বাড়তে থাকবে। এবং আগের রেজিমে যারা, তারাও কিন্তু এই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু উস্কানি দিচ্ছে, তারাও কিন্তু চাচ্ছে যে আমাদের মধ্যে ঐকমত্যটা না হোক। আজকে আমরা এখানে যারা আছি, আমরা তো সবাই লড়াই করেছি রেজিমের বিরুদ্ধে, আমরা নির্বাচনের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আইনের শাসনের জন্য লড়াই করেছি। অবশ্যই নির্বাচন এবং গণতন্ত্রে ফিরে যাওয়া এটা প্রধান একটা বিষয়। তো এই জায়গাটাতে আমি মনে করি এখানে বৈরিতা তৈরি না করে, আমি আবারও বলি, বৈরিতাটা তৈরি না করে, শত্রুতাটা তৈরি না করে, আমরা যদি মত পার্থক্যটাকে একটু গুছিয়ে আনতে পারি, একটু কাছাকাছি নিয়ে আসতে পারি আমাদের ঐক্যটাকে এবং আমাদের সৌহার্দ্যটাকে, তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তো আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যত রাজনৈতিক দল আমরা মাঠে আছি, আমরা যদি সকলে আলোচনার মাধ্যমে মোটামুটি কাছাকাছি সময় নির্বাচন এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করি, এটা অসম্ভব কোনো কিছু নয়। অসম্ভব কোনো কিছু নেই। রাজনীতির এই আলোচনায়ও কোনো বিরতি নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার আবু সায়েম আছেন। ব্যারিস্টার আবু সায়েম 1.5 দশক পর ঢাকায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিক। 71-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাইতে বলেছে পাকিস্তানকে, সম্পদ ফেরত দিতে বলেছে, বাংলাদেশে আটকে পড়া 3,25,000 পাকিস্তানিকে ফেরত নিতে বলেছে। কোনো রাজনৈতিক সরকার কি মধ্যাহ্নভোজ করিয়ে, এরকম খাতির যত্ন করে এভাবে ক্ষমা চাইতে বলতে পারতেন? আপনারা তো ক্ষমতায় ছিলেন, এরকম কোনো উদাহরণ আপনারা সৃষ্টি করতে পেরেছেন? অতীতেও কিন্তু এই বিষয়গুলো বারবারই এসছে এবং পাকিস্তানের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায্য হিস্সাটা ফিরে পাওয়া, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত দেয়, এগুলো কিন্তু এসছে। এগুলো আনুষ্ঠানিকভাবে এসছে, অনানুষ্ঠানিকভাবেও এসছে, কিন্তু এটার সুরাহাটা হয়নি। তো আমরা মনে করি যে আমাদের ভেতরে যদি একটা জাতীয় ঐকমত্য থাকে প্রত্যেকটা বিষয়ে, এবং আন্তর্জাতিক দেন দরবারের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে জাতীয় ঐকমত্যটা অনেক বেশি প্রয়োজন। জাতীয় ঐকমত্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছ থেকে আপনার হিস্সাটা আদায় করা, আপনার যে ন্যায্য প্রাপ্তিটা আদায় করা, সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ কি এটার বিরোধিতা করেছিল? প্রধান আওয়ামী লীগ বিরোধী দল যদি আওয়ামী লীগ হয়, ঐক্যমতের পাকিস্তানের ক্ষেত্রে ক্ষমা আদায় করা বা সম্পদ আদায় করার ক্ষেত্রে কি ঐক্যমত্যের অভাব ছিল তখন? আওয়ামী লীগ সকল ক্ষেত্রেই রাজনীতি করেছে। আওয়ামী লীগ কখনো দেশের কল্যাণে কোনো কিছু করেছে এমন উদাহরণ আপনি দিতে পারবেন না। যেখানে আপনি বড় একটা ইস্যু দেখবেন, সেখানে আপনি দেখবেন যে আওয়ামী লীগের একটা অপরাজনীতি আছে। সেটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে হোক, আইসিটি হোক, কাউকে ফাঁসি দেওয়া হোক, যুদ্ধ অপরাধীদের তথাকথিত বিচার হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আওয়ামী লীগেরটা হচ্ছে রাজনীতি। কিন্তু এই জায়গাটাতে আওয়ামী লীগ কিন্তু সহযোগিতাটা করেনি। তাহলে আওয়ামী লীগ তো প্রচণ্ড পাকিস্তান বিরোধী ছিল, তারা দেখিয়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমও উপহার দিয়েছে ওখানে। পাকিস্তানের সাথে রিলেশনশিপটা এক ধরনের রেখেছে গোপনে, আরেকটা প্রকাশ করেছে। সেই আলোচনাটাতে বিস্তারিত আমি এখন যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে সরকার যেটা করেছে এটা জাতীয় ঐকমত্য থাকবে এবং এখানটাতে এটা কন্টিনিউ করে যাবে। এই জায়গাটাতে আমাদের কোনো সমস্যা নেই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে সরকার। গণহত্যা, 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে সাধারণ ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। আপনারা কবে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাইবেন আনুষ্ঠানিকভাবে? প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের সাথে আজকে যেটা হয়েছে এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আলোচনা হয়েছে, এবং এই আলোচনাগুলোর সাথে তো আমরাও আগে থেকে বলেছি যে পাকিস্তানি তৎকালীন সেনা সদস্যরা যে নির্বিচারে আমাদের গণহত্যা চালিয়েছে এ ব্যাপারে আমরা কথা বলেছি। এবং আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে এরকম ভোজ করে করা, সেটা তো একটা ইস্যু। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কিন্তু এই কথাটা বহুবার বলেছি যে এই দেশের মানুষের সাথে জামাত ইসলামী একটা দল হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে আমরা এই দেশের কোনো মানুষের প্রতি 71-এর সেই সময়ে আমরা কোনো অন্যায় করিনি, কারোর প্রতি কোনো জুলুম করা হয় নাই। যে 4টা ইস্যু নির্ধারণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা, লুটতরাজ করা, হত্যা করা এবং বিশেষ করে জনগণের জানমালের নিরাপত্তা অনিশ্চিত করা, এই 4টা কোনো ইস্যুতেই, ইভেন আপনি যে সরকার বিভিন্ন সময় যারা এসছেন
তারাও কোনো নেতাকর্মীকে এই ব্যাপারে চিহ্নিত তারা করতে পারেন নাই। সুতরাং এরপরেও আপনার নিশ্চয়ই জানা থাকার কথা, আমরা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ উনি যখন আপনারা তখন পাকিস্তানের নাগরিকত্ব ভূমিকা পেয়ে, নিয়ে একটু শেষ করি, প্রতিবাদ করেছেন। উনি যখন প্রতিবাদ করা একটা কথা আর আপনি অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া তো একটা কথা। আমি তো অন্যায়ের সাথে সম্পৃক্ত না, এটা তো আপনি আমি যেমন বলছি আপনি তো এটা প্রমাণ করতে পারেন নাই। এদেশের কোনো সরকারও তো এটা আমাকে প্রমাণ করে নাই যে আমি অমুক বিষয়ের সাথে, বরং প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সেই সময় এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেটেল করে দিয়ে গেছেন। পরবর্তীতে এটাকে একটা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামীকে কাজে লাগানো হয়েছে। আর তার চেয়ে বড় কথা হলো, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে জার্নালিস্ট যে প্রফেসর গোলাম আজম সাহেব যখন নাগরিকত্ব ফিরে পেয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে, যেটা তার প্রতি আরেকটা বড় অন্যায় করা হয়েছে, সেই সময় তিনি যখন বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিশাল সমাবেশে একদম সিম্পলি তিনি বলেছেন যে আজকে আমি আপনাদের কাছে একটা বড় অর্জন নিয়ে এসেছি যে আপনারা কষ্ট করে লড়াই সংগ্রাম করে আমার নাগরিকত্ব অধিকার আপনারা আইনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে আমাকে আপনারা সম্মানিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং একই সাথে ৭১ সালের কোন ইস্যুতে যদি আপনারা আমাদের থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন, এটার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সুতরাং এই কথাটার পরে আনুষ্ঠানিক বলছেন, এটাকে অনানুষ্ঠানিক বলার কি একটা আনুষ্ঠানিকতার আর কি হতে পারে? আনুষ্ঠানিকতা কি হতে পারে? সেজন্য আমি বলছি যে নিয়ে হয়তো অনেক বড় আলোচনা হতে পারে। আজকে যেহেতু অনুষ্ঠানের সময় নেই, আমি এখানেই ইতি টানছি। আমি একটু ফয়েজ আহমদ আপনাকে প্রশ্ন করতে চাই, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি এমন একটি কথা ইউনেস্কো বলেছে। কি হয়েছে আমি একটু পড়ে শুনে। বাংলা নববর্ষ বরণে ১লা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজনে যে শোভাযাত্রা হয় সেটির নাম এবছর মঙ্গল শোভাযাত্রা থেকে পাল্টে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। অধরা সংস্কৃতির তালিকায় থাকা কোনো ঐতিহ্যের পরিবর্তনে সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বাংলাদেশ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করেনি বলে জানিয়েছে ইউনেস্কো। ইউনেস্কো এটাও বলেছে যে নাম পরিবর্তনের ফলে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে যে বিবৃতিটি দিয়েছে সেখানে আবার এটা নিয়েও কিছু বলা হয়নি। আবার সেটাও বলেছে যে আমরা নিয়ম মেনে বিষয়টি করিনি। তাহলে এর কি ধরনের প্রভাব পড়তে পারে? ওকে, তো আমি আপনাকে জাস্ট আপনার এই প্রশ্নে যাওয়ার আগে একটু বলি, পাকিস্তানের সঙ্গে আজকে যেই দ্বিপাক্ষিক বৈঠক সেটার বিষয়ে আপনি বলছিলেন, সেখানে একটু বলি যে হ্যাঁ, বাংলাদেশ তার ন্যায্য হিস্যার জায়গাটি চেয়েছে। একই সঙ্গে আরেকটা বিষয় আপনাকে আমি উল্লেখ করতে চাই, আজকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে ভারতে সংখ্যালঘুদের যে উপর নির্যাতন চলছে, সেখানে ওয়াকফ আইনের পর ভারতের বিভিন্ন রাজ্যে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সরকার সেই সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে এবং ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে, আহ্বান জানিয়েছে যাতে ভারত সরকার সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন এখানে এই যে পাকিস্তান ইস্যুটা, খুব আপনি যদি দেখেন আমাদের এখানে সব কিছুতে পাকিস্তান এবং ভারতপন্থী একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আজকের অন্তত এই সরকারের এই যে অবস্থান, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা, এর মধ্য দিয়েও অনেক আলোচনা হতে পারে। আমাদের কূটনৈতিক সম্পর্কের জায়গায় আমাদের অবস্থান প্রো বাংলাদেশ, সেটার জন্য আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে, আমাদের সঙ্গে পাকিস্তান। প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্ককে শক্তিশালী করার কথা বলছেন, কিন্তু এই সার্ক শক্তিশালী হলে এই অঞ্চলে অনেকের বা কারো বা দুই একটি দেশের হয়তো ক্ষতি হতে পারে, সেজন্য সেটা বিঘ্ন করার। সরি, ভারত তো আজকের লাঞ্চে নয়, আমি বলছি বাংলাদেশ সরকার বিবৃতি দিয়ে সেটা করেছে। সুতরাং আমাদের এই কূটনৈতিক জায়গাগুলি আসলে পরিষ্কার থাকতে হবে। এটা শুধু এখন নয়, ভবিষ্যতে যে সমস্ত পলিটিক্যাল পার্টি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নেবেন, বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় সেই জায়গাটা নিশ্চিত থাকতে হবে। ওকে, আর আপনি যেটা বলছেন যে ইউনেস্কো কি বিবৃতি দিয়েছে আপনার কাছে আমি শুনেছি, আমার দেখার সুযোগ হয়নি, সেজন্য আমি দুঃখিত। তবে এই মঙ্গল শোভাযাত্রা হবে কিনা, আনন্দ শোভাযাত্রা হবে কিনা, এই সিদ্ধান্তটা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের। ঢাকা ইউনিভার্সিটি একেবারে স্বাধীন একটি প্রতিষ্ঠান, সে স্বাধীনভাবে করে। সেখানে সরকারের যদি কিছু করার থাকে বা ইউনেস্কোর এই বিবৃতির প্রেক্ষিতে যদি সরকারের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি বা সরকারের কালচারাল মিনিস্ট্রির যদি ইনভলভমেন্ট থাকে, অবশ্যই এটা সেটেল করা হবে। এটা মানে খুব বড় কোনো ইস্যু নয়। তাহলে আপনার এখানে একটা বিতর্ক যেটা হয়েছে যে মঙ্গল কেন বাদ দেওয়া হলো, দেখুন মঙ্গল বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হলো, নামটা পরিবর্তন, সেটা নিয়ে আমি আসলে আজকের আলোচনা নয়। নাম যে কোনো কারণেই হোক, মঙ্গল থাকুক বা না থাকুক, নামটা পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আমার মনে হয় এটা দাপ্তরিক করেসপন্ডেন্সের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। সালেউদ্দিন সিফাত,
এনসিপি নিয়ে কিছু মন্তব্য পড়ে শোনাই। সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, কিংস পার্টি এনসিপির আবেদন ক্রমেই হ্রাস পাচ্ছে। পয়লা বৈশাখে তাদের আয়োজিত সমাবেশে জনসাড়া না থাকাই তা স্পষ্ট করে দিয়েছে। বর্তমানে দলটি যেন শুধুই মিডিয়া নির্ভর, অদূর ভবিষ্যতে হয়তো কেবল টকশোতেই টিকে থাকবে তারা। তিনি বলেছেন, এনসিপিতে অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছেন, ব্যক্তিগতভাবে দু একজন আমার খুব পছন্দেরও, কিন্তু দিক নির্দেশনার ঘাটতি ও দলের ভেতরে কিছু সদস্যের সীমাহীন আত্মবিশ্বাস, যা প্রায় অহংকারের রূপ নেয়, এই দলটিকে বাস্তব ক্ষমতার কাছাকাছিও পৌঁছতে দেবে না। আদর্শ প্রজ্ঞা ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয় না থাকলে কেবল উচ্চাবাচ্যলতায় সাফল্য পাওয়া যায় না। সাংবাদিক তাসলিম খলিল বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটি গ্রুপিংয়ে পরিণত হয়। এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটি দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। আপনাদের গুরুত্ব কি দিন দিন হ্রাস পাচ্ছে? যে আমাদের গুরুত্ব দিন দিন হ্রাস পাচ্ছে কিনা এর জবাব আসলে জনগণ দিবে। জনগণ তো দেখছি, জনগণের কাতারে আমরা ছেড়ে দিলাম। আর আমাদের যে আইডিয়াগুলোর কথা বলা হচ্ছে যে আমরা কিছু মানে খুবই কমেডি বা হিলারিয়াস আইডিয়া নিয়ে আসছি, আসলে এগুলা কোনোটা হিলারিয়াস আইডিয়া তো নাই, বরং জনগণের পূর্ণাঙ্গ সমর্থন এতে আছে। যেমন আমরা জুলাই সনদের কথা বলেছি, প্রোক্লেমেশন অফ জুলাইয়ের কথা বলেছি। এখন পর্যন্ত আপনি দেখবেন জনগণ, আপনি তৃণমূলে যান, মাঠে যান, সব জায়গায় মানুষজন বলে, বিশেষত যারা জুলাইয়ে আহত আছে তারা সবসময় বলে যে আমাদের একটা প্রোক্লেমেশন অফ জুলাই প্রয়োজন। তো তারা এই কথাটা কেন বলে? এটা যদি হাস্যকর আইডিয়া হতো তাহলে এই কথাটা বলতো না। আবার আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছি, গণপরিষদ নির্বাচনের কথা। আপনি তৃণমূলে যান, মাঠে যান, সবাই কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। এবং কি যারা বিএনপি জামাত সহ এই ধরনের রাজনৈতিক সংশ্লিষ্ট যাদের আছে তৃণমূলে, তারা পর্যন্ত আপনার একটা নতুন সংবিধান চায়, তারা রাষ্ট্রের এই যে কাঠামোগত গুণগত পরিবর্তন চায়। এবং আপনারা এটা যদি অবিশ্বাসের কিছু নাই, প্রয়োজনে তারা চাইলে দলীয়ভাবে তারা এই জরিপটা পরিচালনা করতে পারে। আর ইতিপূর্বে আপনি যে প্রশ্নটি করেছিলেন প্রথমে, আমি সেখানে একটু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক যে এই পরিসর, সেখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে ট্রানজিশনাল যে সমস্যা, সেটা অর্থাৎ ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতার যে পরিবর্তন পালাবদল। সেখানে আমরা যদি এই ট্রানজিশন অফ পাওয়ারটাকে যদি আমরা মোটামুটি স্মুথ করতে পারি এবং একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে বোধহয় আমাদের আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো। এখন এই জায়গায় সবচেয়ে বড় বাধা হচ্ছে, যেটা আমরা বলেছি, যে নাহিদ ইসলাম তার কথায় বারবার বলেছেন মৌলিক সংস্কারের কথা। কেন বলেছেন? দেখুন, এখন যে নির্বাচন কমিশনটা আছে, সেটা যে আইনে গঠিত হয়েছে, এর মধ্যে সুযোগ আছে। এটা যদি বলবৎ থাকে এই আইনটা, তাহলে পরবর্তী যে নির্বাচিত সরকাররা আসবে, তারা কিন্তু আবার এই আইনের অধীনেই কিন্তু দেখা যাবে আবার আরেকটা নির্বাচন কমিশন গঠন করছে, এবং তারা তখন আবার নিজেদের দলের যারা সুবিধাভোগী আছে, নিজেদের দলের পন্থী যারা আছে, তাদেরকে আবার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সুযোগ পাবে। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু বারবার চলতেই থাকবে। ফলে ট্রানজিশন অফ পাওয়ারটাকে স্মুথ করতে হলে কিন্তু আমাদের এই যে মৌলিক যে স্ট্রাকচারাল সংস্কার, সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। জি জি। ব্যারিস্টার আবু সায়েম, ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। তিনি আত্মপ্রকাশকালে রফিকুল আলম বলেন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশের আপামর জনতা মানে বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। এই দলের আত্মপ্রকাশ নিয়ে বিএনপির রিঅ্যাকশন একদম ছোট করে সময় নিয়ে আসলে 30 সেকেন্ডে। জনগোষ্ঠী কিংবা কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, সেখানটাতে আমাদের আসলে বিরূপ প্রতিক্রিয়া দেখানোর কোনো কিছু নেই। কিন্তু সাধারণভাবে যেটা বলতে পারি, যে প্রতিদিন যদি এক একটা রাজনৈতিক দলের জন্ম হয়, তখন তো এক পর্যায়ে আতেই আটকে যাবে, এটা আর আম হবে না। আর কাউকে অনুসরণ করে কোনো কিছু করা, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এটাকে ওয়েলকাম করতে পারছি না। তবে আমি মনে করি যে জাতীয় ঐকমত্যের জায়গাটাতে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে, সুনির্দিষ্ট ইস্যুগুলোতে। সেটা যদি হয় তাহলে সকলের জন্যই মঙ্গল। জি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, খুব ছোট করে, লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাক্ষাতের পর বাউফল উপজেলা বিএনপি নেতাকর্মীরা অস্বস্তিতে আছেন, এমন একটা খবর একটি জাতীয় দৈনিক ছেপেছে। এবং তারা বলছে, বিএনপি নেতাকর্মীরা ভাবছেন যদি বিএনপি এবং জামাত আসন নিয়ে কোনো সমঝোতা করে, তাহলে বিএনপিকে আপনার ইমেজের কাছে পরাজিত হয়ে আসনটি আপনার জন্য ছেড়ে দিতে হবে। এই আসন নিয়ে মানে জামাত বিএনপি আসন সমঝোতা কি আসলেই হচ্ছে? এরকম কিছু মিটিং এর পর এরকম ভাবার কোনো এটা প্রথম কথা হচ্ছে যে বাউফলে, আমি আমার বাউফলে জনগণের জন্য এই মুহূর্তে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ওখানে তারা বলেছেন যে আমার ইমেজের কাছে তারা শঙ্কা বোধ করছেন। তো এটা তো তাদের একটা সাইকোলজিক্যাল প্রেশার। এই প্রেশার তো তারা
প্রতিযোগিতা নেওয়ারই কথা, নিতে পারেন তারা চাইলে, অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব পরিষ্কার করে বলেছেন যে ওখানে ডিসিসিভ কোনো ডিসকাশন হয় নাই, একেবারে খুব সিম্পল কিছু আলোচনা হয়েছে, যে আলোচনাগুলোতে নির্ধারণ করার মতো বা কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এরকম কোনো বিষয় আলোচনা যেহেতু হয় নাই, তার মানে বোঝা যায় যে এটা পরিষ্কার আসন যে সমঝোতা আসন নিয়েও আসলে কোনো সমঝোতা বা ধরনের এটা আলোচনা এরকম কোনো এজেন্ডা নিয়ে ওখানে আলোচনা হওয়ার আলোচনা কথাও হয়নি। নয়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।